আসসালামু আলাইকুম। প্রত্যেককে স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের প্রতিদিনের সংবাদ বিশ্লেষণের অনুষ্ঠান নিউজ অ্যান্ড ভিউজে। সঙ্গে আছি জিয়াউল হক সবুজ। দর্শক, আপনারা জানেন যে আমরা প্রতিদিন দিনের আলোচিত যে বিষয় থাকে সেই সংবাদটা পর্যালোচনা করে থাকি। আর সেই আলোচনার জন্য আজ স্টুডিওতে আমন্ত্রিত জানিয়েছেন দুইজন অতিথি আমন্ত্রিত হয়েছেন। আছেন জনাব সাইফুল হক, সাধারণ সম্পাদক বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এবং আমার সর্ববামে রয়েছেন জনাব এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক। আপনার দুজনকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা দিনের উল্লেখযোগ্য যে সংবাদ রয়েছে সেই শিরোনামগুলো জানব। এক নম্বর, প্রথম যে শিরোনামটা আমরা দেখছি, সরকারের আশ্বাসে চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন 24 ঘন্টার জন্য স্থগিত। জরুরি সেবা বন্ধ থাকায় দিনভর দুর্গতির শিকার রোগীরা। আরেকটি শিরোনাম ছিল, যত ষড়যন্ত্রই হোক গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে যেই চ্যালেঞ্জ আসবে সেখানেই এগিয়ে যাবে বিএনপি, বলেছেন মির্জা ফখরুল। দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা। আরেকটি শিরোনাম ছিল এরকম, আদালত বললে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে, জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। ইঙ্গিত দিলেন চুক্তি অনুযায়ী ফেরত দেয়া উচিত ভারতের। আশুলিয়ায় ভ্যানে জড়ো করা 6 লাশের পরিবারে এখন শুধুই আহাজারি, খোঁজ নিচ্ছে না কেউ, মিলছে না লাশের হদিস পাওয়া যাচ্ছে না, দেশ জুড়ে নিন্দার ঝড়। জাতিসংঘের নিয়ম মেনেই গঠন হচ্ছে পুলিশ সংস্কার কমিশন, আদালতে আসামি হেনস্থা কাম্য নয়, জানিয়েছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এই ছিল দিনের উল্লেখযোগ্য সংবাদগুলো। আমরা আলোচনা শুরু করতে চাই। শুরুটা করব আমরা জনাব সাইফুল হককে দিয়ে। দিনের যে আলোচিত সংবাদগুলো আমরা দেখেছি, যেখানে চিকিৎসকরা তাদের কর্মবিরতি পালন করেছেন, বিশেষ করে হাসপাতালে যে ভাঙচুর বা হামলা তাদের প্রতিবাদে এবং তাদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে তারা কর্মবিরতি পালন করছিলেন, যেটা আজকে রাত 8টার দিকে তারা উপদেষ্টার আশ্বাসে সেই কর্মবিরতি প্রত্যাহার করেছেন এবং সেটা বলেছেন যে এটা আসলে একেবারে প্রত্যাহার না, 24 ঘন্টার জন্য স্থগিত। এই যে শিক্ষকদের কর্মবিরতি, সেটাকে কিভাবে দেখছেন, বা যেই ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনার উদ্ভব, সেটাকে কিভাবে বিশ্লেষণ করবেন? না, জি, আপনাকে ধন্যবাদ। এটা তো খুবই অনাকাঙ্ক্ষিত ঘটনা, এবং যেটুকু আমি নিউজে দেখতে পেলাম যে তারা প্রায় অপারেশন থিয়েটারের ভেতরে ঢুকে বা তারপর ভেতরে ঢুকে যেভাবে হেনস্থা করা হয়েছে, যেভাবে লাঞ্ছিত করা হয়েছে, ভাঙচুর যেভাবে করা হয়েছে, তার প্রতিবাদে তারপরে ডাক্তারদের এই যে ধর্মঘট। তো হসপিটাল তো হলো জরুরি সেবার বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে সংবেদনশীল জায়গা, এবং কোথাও বাস্তবে আপনি যদি 1 ঘন্টাও যদি এ ধরনের প্রতিষ্ঠানে ধর্মঘট থাকে, তাহলে কিন্তু অনেকগুলো গুরুতর ঘটনা ঘটতে পারে, প্রাণহানি ঘটতে পারে। তো প্রথমত এগুলো অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। এগুলোকে কোনো যুক্তিতে এগুলোকে অ্যালাউ করবার, এগুলোকে অনুমোদন করবার কোনো ধরনের সুযোগ নেই। তারা একটা কমপ্লিট শাটডাউনে তারা ডাক দিয়েছিলেন। তো এটা শুধু ঢাকাতে না, সারা দেশব্যাপী, আমি যেটা সবগুলো হাসপাতালে, রাইট, সবগুলো হাসপাতালে। তো এটা তো আপনি জানেন, হাজার হাজার রোগীদের কত ধরনের ভোগান্তি। যারা হসপিটালে থাকেন, যাদের আত্মীয় স্বজন থাকেন, নিকটজন থাকেন, তারা জানেন কি পরিমাণ দুর্ভোগ, কষ্ট, এমনকি অনেকের হলো জীবনাশঙ্কা পর্যন্ত তারপরে দেখা দেয়। তাৎক্ষণিক চিকিৎসা সেবার বিষয় থাকে, তাৎক্ষণিক চিকিৎসা থাকে, জরুরি ব্যবস্থা থাকে, অপারেশন থাকে, অনেকগুলো বিষয় থাকে। তো সুতরাং এগুলো নিশ্চয়ই আমরা আগেও যেমন কাম্য ছিল না, আর এখনকার প্রেক্ষিতে এগুলোকে কোনোভাবেই এগুলোকে তো আমরা অ্যালাউ করতে পারি না। উপদেষ্টার আশ্বাসে তাদেরকে আইনের আওতায় আনবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, সেই জায়গা থেকে তারা মনে হয় তারা আপাতত তারা এটাকে প্রত্যাহার করে নিয়েছেন। তো প্রত্যাহার তো একটা বিষয়, কিন্তু আমি এই সমস্ত সেবাগুলোর ক্ষেত্রে এই যে প্রথমত এই হামলা আক্রমণ, আমি প্রায়শই এগুলো আমরা লক্ষ্য করি, এগুলোর অনেক গভীরে যে এগুলো দেখা দরকার, এগুলোর ব্যাপারে ব্যবস্থা দরকার। হসপিটালে ডাক্তার সাহেবদের যে অনেক সময় ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত যে থাকে না, তা না, অনেক সময় মানুষের অনেক ক্ষোভের জায়গাটা কাজ করে। তো ক্ষোভটাকে আমি কিভাবে প্রকাশ করব, তো সেটা নিশ্চয়ই একটা বিবেচনার প্রশ্ন। হলেই ভাঙচুর, হলেই জায়গাটা, তো সেটা একটু বিবেচনার মধ্যে রাখা। ডাক্তাররাও সেটা বলছেন যে সুনির্দিষ্ট অভিযোগ দেয়া, যদি সেক্ষেত্রে কোনো আচ্ছা, সেটা একটা। আর আমি আরেকটা জিনিস মনে করি, আপনার এই সুযোগে কথাটা বলতে চাই,
আমি এই প্রসঙ্গে শ্রদ্ধেয় ডক্টর জাফরুল্লাহ চৌধুরীকে এখন আমি মানে স্মরণ করছি। গোটা চিকিৎসা ব্যবস্থার যে বাণিজ্যিকরণ, গোটা চিকিৎসা ব্যবস্থার যেখানে গেছে, আমি সেদিন আমি খুব অবাক হয়েছি। আমি আমার কন্যাকে নিয়ে একটা নামটা বলছেন, একটা হসপিটালে গেছি। আমি প্রথম শুনলাম ডাক্তার সাহেবের ফি হচ্ছে 1800 টাকা। 1800 টাকা, হ্যাঁ, তো 1800 টাকা। আমি এরকম জায়গাটা আমি মানে এটা আমার কল্পনার বাইরে ছিল। এটা কজন মানুষের পক্ষে শুধু চিকিৎসা ব্যয় মেটাতে 40-50% অনেকেরই পুরো আয়টা মানে আয়ের একটা মানে এটা ব্যয় হয়ে যাচ্ছে। পুরো ব্যবস্থার এটা যে আমরা অনেক জায়গায় সংস্কার বলছি না, গোটা চিকিৎসা, হাসপাতাল, ডাক্তার সাহেবদের ফি, তাদের ভিজিট থেকে শুরু করে তারপরে পরীক্ষা নিরীক্ষার নাম করে, ডায়াগনোসিসের নাম করে প্রয়োজন ধরেন 3টা পরীক্ষা করা দিয়েছে 10টা পরীক্ষা করবার জন্য। সত্যি সত্যি এই জায়গাগুলোতে খুব গুরুতর, এগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে, শিক্ষা যেমন একটা অগ্রাধিকার, স্বাস্থ্যটা একটা অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ অগ্রাধিকার, এগুলোকেও সামগ্রিক একটা সংস্কারের আওতায় এগুলোকে আনা দরকার। জি, জনাব আজিজ, আপনার কাছেও এই একই প্রশ্ন করতে চাই যে আমরা কিছুদিন আগে যেমন দেখেছিলাম কমপ্লিট শাটডাউন কর্মসূচি ছাত্ররা পালন করেছিল, সেই একই কর্মসূচি আজকে চিকিৎসকরা পালন করলো। হামলা বা ভাঙচুর নিঃসন্দেহে নিন্দনীয় ঘটনা, কিন্তু যখন চিকিৎসকরা জরুরি চিকিৎসা সেবা বন্ধ করে দিয়ে এই ধরনের আন্দোলন করেন তখন আসলে কোন কোন ক্ষেত্রে প্রভাব পড়ে? দেখেন, আপনাকে ধন্যবাদ জানা শুরু করি যে এখানে দুটো দিক আছে। ডাক্তারের সাইড, ডাক্তার মানেই সেবা, তিনি সেবা দিবেন, তার ধৈর্য, সহ্য এবং সেবার যে আচরণ সবটাই তার থাকতে হবে। কিন্তু বাংলাদেশের আমি কিন্তু বলছি, যেমন আমার জিহ্বায় ঘা হয়েছে, 3টে বড় ডাক্তার বলছে আমার ক্যান্সার হয়েছে, আমি অর্ধেক মরে গেছি। আমাকে আমার মেয়ে নিয়ে গেছে ব্যাংকক, জাস্ট আমরা কাগজ পাঠিয়ে দিয়েছিলাম, আমার জিহ্বার টিপ দেখে নো ক্যান্সার, নো ক্যান্সার, ওষুধ দিয়েছে, আমি ঠিক আছি। এক, ওইখানে গিয়ে আমার পায়ে একটা প্রবলেম আছে, আমি অন্য ডাক্তারকে, অর্থোপেডিক্সের ডাক্তারকে পা দেখাইলাম, তিনি বিশ্বাস করেন চেয়ার সামনে বসে আমার পাটা তার কোলে তুলে নিয়ে হাত দিয়ে টিপে দেখলো। আপনি পারবেন নি? বাংলাদেশে একটা ডাক্তার, বড় ডাক্তার, ডাক্তারের কাছে যাবেন, অ্যাসিস্ট্যান্ট লেখে, বড় ডাক্তার আপনার চোখের দিকে তাকায় না, মুখের দিকে তাকায় না, ওই যে অ্যাসিস্ট্যান্ট যা লিখে দিল তার উপরে ওষুধ দিতে থাকে, লিখতে থাকে। এটা হলো একটা দিক। 2 হচ্ছে আপনি স্ট্রাইক করেন, শাটডাউন করেন, এমার্জেন্সিতে স্ট্রাইক করা কতটা অমানবিক। এমার্জেন্সি বন্ধ করে দেওয়া, আধা সেকেন্ডে, আধা মিনিটের জন্য, 1 মিনিটের জন্য একটা রুগী মারা যেতে পারে, আপনি এমার্জেন্সি সার্ভিসটাও বন্ধ করে দিলেন, তাহলে এটা মানবিক সার্ভিস কোত্থেকে আসলো? কিন্তু তাদেরও তো আসলে দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা, না, দেয়ালে তো তাদের যেখানে কাজ করেন সেই জায়গায় যদি হামলা হয়, ভাঙচুর হয়। তাহলে আরেকটা গল্প শোনাই। আমার পা সমস্যা ছিল, আমি ওই হুইল চেয়ারে বসে আমি হসপিটাল, বাইরের হসপিটালে হুইল চেয়ার ঘুরাচ্ছি, ডাক্তার থেকে শুরু করে দারোয়ান, নার্স, যে যখন আসছে সামনে, কুড আই হেল্প ইউ, সবাই আমাকে হেল্প করে। জান না বাংলাদেশের কোনো ডাক্তারে, আমি তো দেখছি যে অনেক ডাক্তার জাস্ট টার্গেট দেওয়া থাকে, এই হসপিটালে এত ইনকাম করে দিতে হবে। আমাদের দেশে বাসের মতো হসপিটালগুলো, প্রাইভেট হসপিটালগুলো সব টার্গেট দেওয়া থাকে, আর সরকারি হসপিটালে বা সরকারি মিল কারখানায় তো কাজই হতে চায় না। আমার কথা হচ্ছে যে ঠিক আছে, এখানে তাদেরকে আপনার যেটা বলা হচ্ছে, আমি শুনছি তো যেটা বলা হচ্ছে যে বাইরের থেকে গিয়ে আক্রমণ করেছে একটা রোগীর, ধরেন আমার সন্তান মারা গেল বা আমার কোনো নিকটজন মারা গেল, আমি একটু টেম্পার লুজ করতেই পারি, ডাক্তারদের তো ধৈর্য একটা পর্যায়ে যাইতে হবে, ধৈর্যটা তো দেখানো হয় নাই। তারাও যেমন শুরু করছে, তারাও শুরু করছে তো সাথে সাথে ডেকে। এটা তো টিট ফর ট্যাট ডাক্তার এবং রোগীর মধ্যে হইতে পারে না। কিছুদিন আগে বগুড়া হসপিটালে, মানে গ্রামের মহিলা বোঝে না, গার্জিয়ান মহিলা, ওই কাছে গেছে, ইন্টার্নি ডাক্তারদের বলছে একটু ফ্যানের সুইচটা অফ করে দেন, মারামারি শুরু হয়েছে, একজন মারাও গেছে। তো সুতরাং এই যে সেবা ধর্মী যে সার্ভিসগুলা,
এখানে যারা কাজ করবে সবার ভিতরে সেবার মানসিকতা থাকার দরকার, তেমনি যারা সেবা নেবেন তারাও পরিবেশটাকে এমন করা যাবে না যাতে সেবা নেওয়া ব্যাহত হয়, সেবার সার্ভিস ব্যাহত হয়। যেটা হয়েছে আমি মনে করি যে দুইজনের রেসপন্সিবিলিটিতেই ঘাটতি আছে। যেটা সাইফুল হক বলছিলেন যে এক ধরনের সংস্কার দরকার, আসলে কি ধরনের সংস্কার দরকার? না, সংস্কার দরকার সেটা তো আপনি পারবেন না, কারণ ডাক্তার অ্যাপ্রেন্টিস থেকে ওই যে ট্রেনি ডাক্তার শুরুতেই স্ট্রাইক করা শুরু করে, ছাত্রদের মতো স্ট্রাইক শুরু করে। একটা ডাক্তার খালি বই পড়ায় ডাক্তার চিকিৎসা শিখাইলেও তো হবে না, তার মানবিক গুণাবলীও আসতে হবে। ডাক্তারের কাছে রুগী যাওয়ার সাথে সাথে যেন অর্ধেক সুস্থ হয় মানসিকভাবে, যে আমি একজন ডাক্তারের সামনে আসছি, আমার রোগ ভালো হয়ে যাবে, এই আস্থা থাকতে হবে। আপনি বলেন তো, বাংলাদেশের বড় বড় 3টা ডাক্তারের কাছে গেলাম, 3টা ডাক্তার একই কথা বলছে আমার ক্যান্সার হয়েছে। বলেন আপনি, সেটা কি রিপোর্টের ভুল? রিপোর্ট 3টা ডাক্তার একই কথা বলছে, আমি কি বলবো, টেস্টও করছে। অথচ এই জন্য আমি বলছি যে আমাদের এখানে এখন ছাত্রের মতো যদি শিক্ষক আচরণ করে, ছাত্রের মতো যদি ডাক্তার আচরণ করে, তাহলে তো হবে না। আপনার পেশা, শ্রেণী, পেশা এগুলো পার্থক্য থাকতে হবে। আবার সেবার সার্ভিসে যারা থাকবে তাদের অবশ্যই অতিমাত্রায় রেসপন্সিবল হতে হবে। আমার বক্তব্যগুলো যখনই স্ট্রাইক করছে শাটডাউন, তখনই ভাবছি যে এমার্জেন্সিতে কয়টা মারা গেছে এই হিসেবটা পাওয়া যাবে কিনা। কারণ সব ঢাকা শহরে যত দুর্ঘটনা ঘটে সব কিন্তু ঢাকা মেডিকেলে এমার্জেন্সিতে নিয়ে যায় বেশি সংখ্যক, এবং এমার্জেন্সির দাঁড়ান সমানে আসতেছে ডাক্তারও শর্ট, একটা ডাক্তার এমার্জেন্সিতে আছে বা 2টা ডাক্তার আছে, সার্ভিস এমনিতেই দিতে পারতেছে না। তারপরে যদি আবার স্ট্রাইক করে থাকে ওই এমার্জেন্সির, বিশেষ করে আমি এমার্জেন্সির কথা বলছি, তাদের অবস্থা কি? আপনি মারামারি হলো, সব হলো, কিন্তু কয়জন লোক মারা গেছে এটার হিসেব তো আমি শিওর এত সময় ধরে স্ট্রাইক করছে, অবশ্যই এমার্জেন্সিতে কেউ না কেউ মারা গেছে, তার দায়িত্ব ঘটনা ঘটে থাকতে পারে। জি, জনাব সাইফুল হক, যেটা হয়েছে সরকার রোগী এবং চিকিৎসকদের নিরাপত্তায় হাসপাতালে বিজিবি, সেনা এবং পুলিশ মোতায়েন করেছেন। তারা দাবি করছেন যে আসলে হাসপাতালের পরিবেশ কিংবা কাজের যে পরিবেশ সেটা যদি নিরাপদ করতে হয় সেই ক্ষেত্রে এক ধরনের আর্ম পুলিশ কিংবা হেলথ পুলিশের দাবি তুলছেন। আসলে তাদের এই দাবিটা কতটা যুক্তিসঙ্গত, কিংবা আপনি যে কিছুক্ষণ আগে সংস্কারের কথা বলছিলেন সেই জায়গায় আসলে ডাক্তারদের কিংবা যারা এই সেবাটা দিচ্ছেন তাদের মানসিকতার কি ধরনের পরিবর্তন দরকার? না, আমি এটা এই ধরনের দাবি খুবই অস্বাভাবিক দাবি। মানে অস্বাভাবিক পরিস্থিতিতে বা অস্বাভাবিক সময়ে হাসপাতালগুলোতে যদি পুলিশ দিয়ে বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে হাসপাতালগুলোকে যদি রক্ষা করতে হয়, চিকিৎসকদেরকে যদি পাহারা বসাতে হয়, তাহলে বুঝতে হবে যে আমরা এই দেশে এই ধরনের ব্যবস্থা আসলে সম্ভব না। তাহলে বুঝতে হবে যে আমরা সভ্য, গণতান্ত্রিক, মানবিক কোনো রাষ্ট্র সমাজের মধ্যে আমরা নাই। তো তাহলে বুঝতে পারছেন সংস্কারটা কত গভীর থেকে দরকার, কত ভেতর থেকে দরকার। পুরো আমি যেজন্য বললাম, পুরো চিকিৎসা সেবা যদি একটা জনসেবার বিষয় হয়ে থাকে, মানে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সেবার মধ্যে, তাহলে তার পুরো বিষয়টা, তার শিক্ষা, তার ট্রেনিং, তার চিন্তা, মনন, মানসিকতা এবং তার কাজের প্রতি তার কমিটমেন্ট, তার দরদ, রোগীদের সাথে তার যে আচরণ, তাই না, এটা একটা সামগ্রিকতার একটা প্রশ্ন। আর যারা যাচ্ছেন, যারা বিক্ষুব্ধ হচ্ছেন, সেই মানুষ বা রোগী বা তার স্বজন, বা তারপরে তারা যে আমরা দেখছি যে প্রায় যে ভাঙচুর হচ্ছে, বাস্তবে এখানে আমি কিছু ব্যতিক্রম ছাড়া এখানে হাসপাতালগুলো কার্যত একটা ব্যবসায় পর্যবেসিত হয়েছে। এটা নিশ্চয়ই ঢাকা মেডিকেল কলেজ সহ এখনো পর্যন্ত পাবলিক হসপিটালগুলো আমাদের বড় জায়গা, সাধারণ মানুষের জন্য এখনো বড় জায়গা, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু গোটা চিকিৎসাটা পুরোপুরি একটা ব্যবসা, এটা কিন্তু পর্যবেসিত হয়েছে। এটা ডাক্তাররা কত রুগী দেখবেন এবং কত থাকে যে কতটা রুগী দেখবেন, কত টাকা তাকে আয় করতে হবে, আমি এ বিষয়ে আজকে আর খুব বেশি কথা বলতে চাচ্ছি না। গোটা ব্যবস্থাটার এর একটা খোল নলচে পাল্টানো দরকার। এবং আমাদের মতন দেশে, এটা তো বললাম, তো এটা কোনো সাধারণ প্রায় মানে 60 থেকে 70% মানুষের
উপযুক্ত চিকিৎসা পাবার কোনো ব্যবস্থা নেই, কেবলমাত্র ব্যয় বৃদ্ধির জন্য আর কি। ডাক্তারদের ফি, অপ্রয়োজনীয় ডায়াগনোসিস, বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করতে যেয়ে, আর তারপরে যেটা একটু আগে আজিজ ভাই যেটা বললেন, সত্যি সত্যি ডাক্তারদের প্রতি যে মনোযোগটা, আমার বহু বন্ধু ইন্টারন্যাশনালি আমাকে জিজ্ঞেস করেছে, তো একই ধরনের তো পড়াশোনা, তারা এত লক্ষ লক্ষ মানুষ চিকিৎসার জন্য কেন ভারতে যাচ্ছে, সিঙ্গাপুরে যাচ্ছে, থাইল্যান্ডে যাচ্ছে, কারণটা কি? একটা বড় কারণ হচ্ছে রোগীদের প্রতি তাদের মনোযোগ, সংবেদনশীলতা। নাকি অতিরিক্ত রোগীর সংখ্যা বেশি হওয়ার না, কারণে না, বা রোগীর অনুপাতে চিকিৎসকের সংখ্যা বেশি? সেটা একটা বড় কারণ। রোগীকে আপনি 15 মিনিট, 20 মিনিট, 30 মিনিট দেবেন না, তো যাওয়ার আগে যখন আপনি ব্যবস্থাপত্র লেখাটা শুরু করেন, তার অর্থটা কি? তাই না? তো সুতরাং এগুলোর মানে অনেকগুলো ক্ষেত্রে পরিবর্তনটা খুবই জরুরি এটা। ফলে এই মুনাফা কেন্দ্রিক, তাই না, যে জায়গাটা যেটা চলছে পুরো ব্যবসা কেন্দ্রিক, এর উপর থেকে নিচ পর্যন্ত এর একটা খুব বড় ধরনের পরিবর্তন দরকার। না হলে সাধারণ মানুষ, আম জনতার কোনো চিকিৎসার কোনো ব্যাপার এখানে হবে না। জি জনাব আজিজ, যেটা হয়ে থাকে যে চিকিৎসকরা যখন কোনো রোগ নির্ণয় করেন তখন তো নিঃসন্দেহে এটা একটা সেন্সিটিভ কাজ বা এটা খুব পুঙ্খানুপুঙ্খানুভাবে করা উচিত, কিন্তু রোগীরা আসলে ডাক্তারের উপর আস্থা রাখতে পারছে না কেন? আসলে কারণটা কোথায়? আমার মনটা খুব খারাপ হচ্ছে আপনার প্রশ্ন দিকে, কারণ আমাকে মনে হচ্ছে আপনি উত্ত্যক্ত করতেছেন। বাংলাদেশের সবচেয়ে বড় একটা হসপিটালে আমার নাতি, তার পেট ব্যথা হয়েছে, আমার মেয়েদেরকে বললাম যে একে নিও না, খাওয়ার সমস্যা হয়েছে বোধহয়। হসপিটালে নেওয়ার সাথে সাথে তার সন্দেহ হয়েছে তার পেটের সমস্যা হয়েছে। 3-4টে ক্যানোলা লাগে কেবিনের ভিতরে 4-5 দিন আটকায় রেখে, লাস্টে কয় আমার সন্দেহ হয়েছিল, 1.5 লাখ টাকা রেখে দিল। এটা চিকিৎসা? এটা হসপিটাল বলেন আপনি? আমি এই জন্যে বলছি যে হসপিটাল ব্যবসা কেন্দ্র বানায় ফেলছে। ব্যবসায়িক মানসিকতা থেকে হসপিটাল যতক্ষণ বের না করা যাবে ততক্ষণ আপনি চিকিৎসা পাবেন। বের করবো কিভাবে? বের করতে হবে, হসপিটালগুলোকে ধরেন। আপনি 1800 টাকা কেন বাংলাদেশে নিচ্ছেন? ডাক্তার কেন অ্যাসিস্ট্যান্ট লিখতেছে সবকিছু, আপনার রোগ ব্রিফ করতেছে, ডাক্তার আপনার সাথে কথাই বলতেছে না। অনেক ডাক্তার আপনার গা শুয়েই দেখতেছে না, ওষুধ লিখতেছে। ওই যে জুনিয়র এমবিবিএস, তার জুনিয়র, সে যা লিখে দিচ্ছে আপনার কি কি অসুখ, ওটার উপরে সে ওষুধ দিচ্ছে, হয়ে গেল। আমি তো ওই গেছি একজন প্রফেসর সিনিয়র নাম করা ডাক্তার, তার চিকিৎসা তো পেলাম না, পেলাম হলো একটা এমবিবিএস ডাক্তারের, জুনিয়র ডাক্তারের বেসিক্যালি পাইলাম, কিন্তু ফিটে দিয়ে আসলাম 1800 টাকা, 1500 টাকা, তো চিকিৎসা তো হলো না। আমি এই জন্য এক্সাম্পল দিলাম। তারপরে সঠিক আপনি আমার পাটা ছোঁয়ান না একটা ডাক্তার দিয়ে, বাংলাদেশের একটা ডাক্তার, আমার পায়ের সমস্যা ছিল, আমি বললাম তো, আমার পা কোলে নিয়ে সে পা এর মুখে টিপতেছে, দেখেন না একটা ডাক্তার, বড় ডাক্তার দিয়ে একটা প্রফেসর তুলতে পারেন না আমার পাটাকে, পাবেন একটা, তাহলে সেবার তারা কেমনি করবে বলেন? জি, আমরা মেডিকেলের সংস্কারের কথা বলছিলাম, কিন্তু যেই সংস্কারের কথা এখন বেশি জোরে সোরে হচ্ছে সেটা হচ্ছে রাষ্ট্র সংস্কারের বিষয়। আসলে সরকার যে কাজগুলোতে হাত দিয়েছে বা যে কাজগুলো, যে সংস্কারগুলো করতে চাচ্ছে, এই মুহূর্তে আসলে কোন কোন জায়গায় সংস্কার দরকার? কেউ কেউ বলছেন যে সংবিধানের সংস্কার দরকার, সংবিধান পুনর্লেখন দরকার, কেউ বলছে নতুন সংবিধান দরকার। আসলে সরকার কোনটা করবে? ধন্যবাদ। প্রথমত আমাদের ভাবনা চিন্তার সংস্কারটা মানে সবার আগে দরকার আর কি। হ্যাঁ, যে আমি যে দায়িত্বে আছি সে দায়িত্বের জন্য আমার দায়িত্বের এখতিয়ারটা কি, আমার ক্ষমতার রেঞ্জটা কি, আমার দায়িত্বের লিমিটটা কি, বা আমি যে দায়িত্বটা এসছি কোন দায়িত্ব পালনের জন্য আমি এসছি, আমার মনন মানসিকতা চিন্তাভাবনা, এটার মানে প্রথমত সংস্কারটা মানে এখানে দরকার আর কি। আমি যদি আমার সীমার বাইরে চিন্তা করি, যদি সীমার বাইরে যদি আমি ভাবি, তাহলে কিন্তু প্রথম গলদের জায়গাটা এখানে। আমরা ছাত্র জনতার যে অবিস্মরণীয় যে গণজাগরণ, গণ অভ্যুত্থান, আমি যেটা বলি, যেটা 16 বছর যোগ 36 দিন, 16 বছরের বিরোধী দলগুলোর যে জানবাজি, যে লড়াই, হাজার হাজার মামলা, লক্ষ লক্ষ আসামি, গুম খুন, আহত হওয়া। আমি তো নিজে তো 16 বছরে আমি নিজে কমপক্ষে 6 থেকে 7 বার আহত হয়েছি, 4 বার আমাকে হাসপাতালে যেতে হয়েছে। এরকম আমার মতন অসংখ্য মানুষ, মানে যারা ধরেন ফ্রন্ট লাইনার, বিভিন্ন বিরোধী দলের যারা এগুলো ছিলেন। তাহলে এটা একটা বিষয়। সেখানে আমরা এরকম অভ্যুত্থানের জায়গাটা হলো, আমরা একটা সরকার আমরা গঠন করলাম। তো
তো প্রথমত এখন তাদের দায়িত্বের জায়গাটা কি, 16 বছরের জন্য যে আবর্জনাটা জমা হয়েছে, আবর্জনাটা খানিকটা পরিষ্কার করা, ঘরটাকে একটু বাসযোগ্য করা, নাম্বার 1। 2 নম্বর হচ্ছে গোটা রাষ্ট্র প্রশাসন যেভাবে একটা বিশেষ দল বা বিশেষ ব্যক্তির তাদেরকে রক্ষা করবার জন্য অনেকটা দলীয় বাহিনীর মতন যেভাবে পুলিশ থেকে শুরু করে গোটা বাহিনীকে যেভাবে ব্যবহার করা হয়েছে, একটা গণহত্যার জন্য, সহিংসতার জন্য, দমননিপীড়নের জন্য, গ্রেপ্তারের জন্য, তাহলে এই পেশাগত দায়িত্বের বাইরে যে বাহিনীগুলো যে কাজগুলো তারা করেছেন এবং তাদেরকেও নানাভাবে উৎকোচ দিয়ে, ভেট দিয়ে, নানাভাবে তাদেরকে যেভাবে অনেকটা যুক্ত করা হয়েছে বহু ধরনের অপরাধমূলক কাজের সাথে, এগুলোর গুরুত্বপূর্ণ পরিবর্তন, সংস্কার করাটা মনে করি একবার অগ্রাধিকার। এখনো পর্যন্ত থানাগুলো কার্যকর হয়নি, এখনো পর্যন্ত জননিরাপত্তার উপযুক্তভাবে এখনো নিশ্চিত করা যায়নি, পুলিশ এখনো কোনো তদন্তে যাচ্ছে না, কোনো এমনকি এই গত কদিনে কোনো আসামিকে এখনো তারা ধরছে না বা ধরতে সাহস করছে না। এই যে তাদের যে ডিমোরালাইজ করার যে পুরো প্রসেসটা, তাহলে এক্ষেত্রে প্রয়োজনীয় আইন, প্রয়োজনীয় বিধি, প্রয়োজনীয় ট্রেনিং, প্রশিক্ষণ, যেই বাহিনীগুলো, এগুলো তো রাষ্ট্রের, এগুলো হচ্ছে পেশাদারি বাহিনী, এগুলো কোনো দলীয় বাহিনী হিসাবে এটাকে আপনি ব্যবহার করতে পারেন না, আপনি পারবেন না, অনেকগুলো বিষয় দাঁড়াচ্ছে। দ্বিতীয়ত আমি মনে করি যে অর্থনৈতিক চাকার এই যে আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টরে সীমাহীন যে নৈরাজ্য, যেভাবে পুরোটা একদম খালি হয়ে গেছে রাষ্ট্রীয় কোষাগার, তাহলে সেগুলোর ক্ষেত্রে আপনাকে অগ্রাধিকারের ভিত্তিতে এখানে অনেকগুলো বিধি ব্যবস্থা নেবার জায়গা আছে, যেগুলো অত্যন্ত জরুরি। 3 নম্বর আমি মনে করি তাদের অগ্রাধিকারের দিক থেকে গণহত্যা সহ গত 16 বছর এসব অপরাধগুলো সংগঠিত হয়েছে, ইতিমধ্যে কিছু কিছু কমিশন হয়েছে, উদ্যোগ হয়েছে, এগুলো সামগ্রিকভাবে এই ফ্যাসিবাদী দুঃশাসনের জন্য যারা যুক্ত, তারা যারা রাজনৈতিক সহযোগী, অর্থনৈতিক সহযোগী বা নানাভাবে, এবং যারা অপরাধ যারা সংগঠিত করেছেন, এটা কোনো, আমি প্রায় বলি মুক্তিযুদ্ধের বিরোধিতা বা মুক্তিযুদ্ধের অপরাধের জন্য তার বিচার যেমন এটা কোনো প্রতিহিংসা বা প্রতিশোধের বিষয় ছিল না, এখনও নেই, এই গণহত্যার জন্য যারা দায়ী হয়েছেন বা যারা অপরাধটা সংগঠিত করেছেন, তাদের গ্রেপ্তার, তাদের বিচার বা আত্মপক্ষ সমর্থন, তাদের বিচার, এটা কোনো প্রতিশোধ, প্রতিহিংসার কোনো বিষয় না, এটা ন্যায় বিচার নিশ্চিত করা, জাস্টিস নিশ্চিত করার সাথে এই প্রশ্নটা যুক্ত। এটা তাদের একটা অগ্রাধিকারের তালিকার মধ্যে। 3 নম্বর আমি মনে করি যে নির্বাচন, 16 বছর যেই জনগণ কোনো নির্বাচন তারা ভোট কেন্দ্রে যেতেই পারেনি, 2-2.5 কোটি মানুষ, তরুণ প্রজন্মরা ভোটকে তারা জানেই না, গোটা নির্বাচনী ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। তাহলে আপনি আমরা প্রায় বলি যে আপনি এটা সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা চালু করা সহ গোটা নির্বাচনী ব্যবস্থার তার একটা গণতান্ত্রিক সংস্কার করাটা, এখন তো নির্বাচন মানে টাকার খেলা, এখন নির্বাচন অনেকের জন্য পুরোপুরি একটা ব্যবসায় পর্যবেসিত হয়েছে, অনেক ব্যবসাতে এত দ্রুত মুনাফা করা সম্ভব না। এখানে গত কবছর ধরে যেটা, গত কয়েকটা নির্বাচনে যেটা চলছে, কোনোভাবে এমপি যদি মন্ত্রী হতে পারে, খরচ করার কথা 25 লাখ টাকা, খরচ করছে 25 কোটি টাকা, মনে করছে 5 বছরে সে হয়তো 200, 300, 500 কোটি টাকা হয়তো সে আয় করবে। এই যে জায়গাটা, তার মানে আপনি আইন প্রণেতারা ডেভেলপমেন্ট কাজের সাথে তারা যুক্ত থাকবেন না, এরকম অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ আছে। আর আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা মনে করি, সংস্কার নিয়ে এখন যে আলোচনাগুলো চলছে, এটা আমি হয়তো পরের সেগমেন্টে একটু কথাটা বলবো, আপনি একটু সময়টা দেবেন, যে এই যে সংস্কার নিয়ে অনেকগুলো আলোচনা করছে না, তো সবগুলো কাজের দায়িত্বটা এই অন্তর্বর্তী সরকারের নয়। তারা যেটা এসছেন, তারা একটা, যেটা বললাম, আবর্জনা পরিষ্কারের জন্য সমাজের স্থিতি, সেটা আইনের শাসনটা কায়েম করা কিছুটা, তারপরে হচ্ছে যে তারা রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে কোনগুলো তাদের টেনিওরে, তারা কোন নির্বাহী আদেশে বা ব্যবস্থা নিয়ে তারা মানে সংস্কার বলি, পরিবর্তন বলি, যেমন ধরেন ব্ল্যাক লসগুলো, যতগুলো কালাকানুন আছে, যেগুলো নাগরিকের গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী, যেগুলো নাগরিকের মুক্ত, সেটা সংবাদপত্র থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রের জন্যই যেটা প্রযোজ্য, এগুলাকে বিচার বিবেচনা করে, যেগুলো নিবর্তনমূলক, রিপ্রেসিভ, সুতরাং সেগুলোকেও আপনি কিন্তু নির্বাহী আদেশ দিয়ে এগুলাকে কিন্তু এখনই রিপিল করাটা সম্ভব।
আর সর্বোপরি আপনি বলছিলেন যে একটা নির্দিষ্ট সীমার মধ্যে থাকলে আচ্ছা ভালো আসছি, হয়। আর আমি সর্বোপরি মনে করি যে ধরেন রাজনৈতিক দল, ছাত্র তরুণ বা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার যারা আছেন তাদের সঙ্গে আলাপ আলোচনা করে একবিংশ শতাব্দীর উপযোগী একটা মানবিক, গণতান্ত্রিক, দায়বদ্ধ, স্বচ্ছ একটা রাষ্ট্র, সরকার, সংবিধান একটা তৈরি করবার ক্ষেত্রে কি কি গুরুত্বপূর্ণ পরিবর্তন, সংস্কার দরকার, বিচার বিভাগের কোথায় দরকার, প্রশাসনে কোথায় দরকার, সংবিধানের 17 অনুচ্ছেদ থেকে শুরু করে অনেকগুলো অগণতান্ত্রিক জায়গা আছে, এমনকি বেশ কিছু সাম্প্রদায়িক সংশোধনী আছে। তাহলে কোথায় কোথায় এগুলো আপনার দরকার, তাহলে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা কনসেনসাস তৈরি করবার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার তার একটা মিডিয়েটর হিসাবে, তারা একটা ফ্যাসিলিটেটর হিসাবে তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন, যে ভবিষ্যতে যারা নির্বাচনে যাবেন, দিস ইজ দ্য এজেন্ডা, যে বাংলাদেশকে সামনের দিকে এগোতে গেলে একবিংশ শতাব্দীর উপযোগী একটা গণতান্ত্রিক, আধুনিক, মানবিক, সাম্যভিত্তিক যদি রাষ্ট্র সমাজ করতে চাই, দিজ আর দ্য ইস্যুজ, দিজ আর দ্য ইম্পর্ট্যান্ট রিফর্ম এজেন্ডা, যেটা আমরা পাবলিকলি অ্যাড্রেস করব। এবং যারা ইলেক্টেড হবেন, পরবর্তী নির্বাচিত সংসদ, পপুলারলি ইলেক্টেড নির্বাচিত সংসদ, তখন তারা এই প্রয়োজনীয় সংশোধনীগুলোর ক্ষেত্রে তারা সেখানে উদ্যোগ তারা এখানে গ্রহণ করবেন। আর লাস্ট যেটা আপনি বলছিলেন, একটু সংক্ষেপে বলি, সেটা হচ্ছে যে ধরুন এখন তো সরকারের তো কোনো সময়সীমা নাই, যেই ক্ষমতার কোনো সময়সীমা নাই, যে ক্ষমতার কোনো চৌহদ্দি নাই, যে ক্ষমতার কোনো লিমিট নাই, যে ক্ষমতার কোনো জবাবদিহিতারও আশু কোনো প্রশ্ন নাই, সেই ক্ষমতা কিন্তু যে কোনো সময় কিন্তু বিপজ্জনক দিয়ে কিন্তু টার্ন নিতে পারে। কারণ আপনি কার কাছে জবাবদিহি করবেন, কারণ আপনার সময়সীমাটা কি, ঠিক আছে? তার মানে ধরুন আরেকটা কথা বলেছেন না, যে আমাদের মানে প্রধান উপদেষ্টা তিনি ছাত্রদের দ্বারা নিযুক্ত হয়েছেন। ছাত্ররা শেষ 36 দিনে একটা বিশাল আন্দোলন করেছেন, আমাদের হিরো, তাদেরকে আমরা শ্রদ্ধা জানিয়েছি। কিন্তু যারা শহীদ হয়েছেন ছাত্রদের বাইরে বা এমনকি ছাত্রদের চেয়ে শ্রমজীবী সাধারণ মানুষের সংখ্যা তার কয়েক গুণ, তাদের কোনো কিন্তু প্রতিনিধি কিন্তু বর্তমান কিন্তু সরকারে নেই। তাদের কোনো প্রতিনিধি শ্রমজীবী সাধারণ মানুষের বা অন্যান্য পেশাজীবীদের কিন্তু সেখানে কোনো প্রতিনিধিত্ব নেই। কথাটা খেয়াল করেন, বাকি সাধারণ 70, 80, 90% মানুষের অ্যাজ সাচ কিন্তু কোনো পেশাগত অর্থে বলেন বা কমিউনিটি অর্থে বলেন বা ক্লাস অর্থে বলেন, তাদের কোনো রিপ্রেজেন্টেশনের জায়গাটা কিন্তু নাই। সেই জন্য বলেছি যে আপনি আপনার লিমিট সম্পর্কে কোথায় আপনি থামবেন, আপনি এখন দৌড়াচ্ছেন, কোথায় আপনাকে থামতে হবে, কোথায় আপনি দাড়িটা দেবেন, কোথায় কমা দেবেন, সেমিকলন দেবেন, কোথায় দাড়ি দেবেন, এটা জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি সীমাটা না থাকে তাহলে কিন্তু অনেকগুলো প্রশ্ন উঠবে, অনেকগুলো বিতর্কে জন্ম দেবে। আমরা চাই অন্তর্বর্তী সরকার সফল হবেন, তারা ব্যর্থ হলে কিন্তু অনেক কিছু ব্যর্থ হয়ে যাবে, তারা ব্যর্থ হবেন না তারা। জি আজিজ ভাই, আপনার কাছে যে বিষয়ে জানতে চাইবো যে আসলে যেটা সাইফুল হক বলছিলেন, সব ধরনের সংস্কার করা অন্তর্বর্তীকালীন সরকারের কাজ নয়, কোনটুকু আসলে সংস্কার করবে সরকার, এই প্রশ্নের উত্তরটা জানবো ছোট্ট একটা বিরতির পর। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, একটু পরেই ফিরবো, সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আরেকবার স্বাগত নিউজ অ্যান্ড ভিউজে। আমরা আলোচনা করছি, স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন জনাব সাইফুল হক এবং আছেন সিনিয়র সাংবাদিক জনাব এম এ আজিজ। বিরতির আগে জনাব আজিজকে প্রশ্ন করেছিলাম যে সাইফুল হক যেটি বলছিলেন যে আসলে সব সংস্কার এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নয়, তাদেরকে নির্দিষ্ট একটা সীমার মধ্য থেকে কাজ করা উচিত বা নির্দিষ্ট একটা সীমা চিন্তা করে কাজটা করতে হবে। আসলে আপনি কি মনে করেন কোন কোন কাজটুকু আসলে এই অন্তর্বর্তীকালীন সরকার? আমরা দেশটা স্বাধীন পাওয়ার পর থেকে কখনোই দেশটা যে মানবিক বাংলাদেশ গড়ার প্রচেষ্টা, এটা আমার কাছে পূর্ণাঙ্গভাবে হয়েছে বলে মনে হয় নাই। এই 53 বছরে এখন দেশের যত সেক্টর আছে, মানে একটা দেহের সর্বাঙ্গে ঘা হলে যা হয় তাই হয়েছে। একটু আগে বললাম না যে ডাক্তারদের চিকিৎসা ক্ষেত্রেও সংস্কার দরকার, অর্থাৎ সবই দরকার। এমনকি সবচেয়ে বড় ভয়ঙ্কর, এই 53 বছরে জাতিকে এমন জায়গায় পৌঁছানো হয়েছে, মানসিকভাবে মানুষ কিন্তু অনেক মনোজগতে পরিবর্তন ঘটে গেছে। অর্থাৎ এখন অবলীলাক্রমে মিথ্যা কথা বলি, দুর্নীতিকে সহ্য করি, লুটপাটকে সহ্য করি। আগে তো আমরা স্কুল জীবনে, কলেজ জীবনে, ইউনিভার্সিটির প্রথম দিকেও দুর্নীতিবাজকে দেখলে ঘৃণা হতো, এখন হয় না, কারণ ওরাই ক্ষমতাশালী।
এই যে মনোজগতের পরিবর্তন, এটা তো বিপ্লব, সমাজতান্ত্রিক বিপ্লব তো হয় নাই 60-70-এর মধ্যে, যে তারপরে কালচারাল বিপ্লব করে মনোজগতের পরিবর্তন আনবেন। গণতান্ত্রিক ব্যবস্থায় একটা গণ অভ্যুত্থান হয়েছে, তাই না? ছাত্র জনতা অভ্যুত্থান করছে। হ্যাঁ, এই অভ্যুত্থানে সব বিরোধী দল ছিল সাথে, এককভাবে কেউ করে। হ্যাঁ, শুরুটা যেহেতু ইনোসেন্ট ছাত্ররা নেমেছে, তাদের প্রতি মানুষের আস্থা আছে। ইনোসেন্ট, আপনার সন্তান মারা গেছে, আমার সন্তান মারা গেল ধরেন, তখন বাপ মা নামছে, আত্মীয় স্বজন নামছে, সবাই এটা যে কোনো একটা বাচ্চা ছেলে মারা গেল, কোল থেকে বাচ্চা, শ্রেণী পেশার মানুষ মারা গেছে। আসলে কিন্তু ছোট ছোট ক্ষুদে ব্যবসায়ীরা বেশি সবচেয়ে মারা গেছে, যে স্ট্যাটিস্টিক্স সাইফুল ভাই বললো না, সবচেয়ে বেশি মারা গেছে। কারণ ওরা তো অত করে না, ওরা গুলি গুলি ফুটপাতে ব্যবসা করে মারা গেছে, ফুটপাতে ব্যবসা। তো যাই হোক, আমার বক্তব্য হচ্ছে যে এই যে মনোজগতে পড়ে, এখন যদি বলা হয় যে অন্তর্বর্তীকালীন সরকার সবকিছু মেরামত করে দিবে, মনোজগতের পরিবর্তন করতে তো 53 বছরে নষ্ট হয়েছে, অন্তত 20 বছর লাগবে। তো যদি সরকারে এমন সরকার গঠন হয় যে তারা মানবিক বাংলাদেশ, সুশাসন, আইনের শাসন, একদম দেশপ্রেমিক একটা সরকার তৈরি হয়, তাহলেও 20 বছর লাগবে এই মনোজগতের পরিবর্তন ঘটাতে। কিন্তু এখন যেটা 15-16 বছরের যে আবর্জনা, সেটাকে দূর করে যদি মোটামুটি ঘরটাকে না, মোটামুটি না, সেই কাজটুকু করতে কত সময় লাগবে? টার্গেট ঠিক করতে হবে। এটার নাম হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, এটা চিরস্থায়ী না। অন্তর্বর্তীকালীন সরকার, আমার লক্ষ্য হচ্ছে যে নির্বাচন এই দেশ থেকে উঠে গেছে, সেই নির্বাচনের মাধ্যমে জনগণের প্রত্যাশা অনুযায়ী জনগণের নির্বাচিত লোক দিয়ে রাষ্ট্র চালাতে হবে। তাহলে আপনার নির্বাচনটা একটা নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন হবে, টার্গেটটা এটি ফিক্সড করতে হবে। এই নির্বাচন করতে যে যে জায়গায় সংস্কার দরকার, এইটুক সংস্কার করে নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধির হাতে ছেড়ে অন্তর্বর্তীকালীন সরকার চলে যাবে। এখন যদি প্রশ্ন করেন সেগুলো কি, ধরেন এই যে আমাদের প্রশাসন লাগে ইলেকশনের সময় ধ্বংস করে ফেলছে, 15 বছরে ব্লাড টেস্ট করে একই শ্রেণীর লোক রিক্রুট হয়েছে, আপনি তাদের বাদও তো দিতে পারতেছেন না। কিন্তু এর ভিতরেই তো সংস্কার করতে হবে, যার ফলে দেখেন কিছু রিটায়ার লোক এনে বসায় দিচ্ছে না, এটা করতে হবে। পুলিশ, আপনি দেখেন একটা দেশ কোন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, যে একটা সরকারের পতন ঘটার, গণতান্ত্রিক দেশ নাকি, সরকার পতন ঘটছে, ওই সরকারের কেউ নেই, সব পালায় গেছে। বলেন, সেনা নিবাসে 626 জন আপনার নিরাপত্তা হেফাজতে চলে গেছে, বেরোতে পারে নাই। কারণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালাইছে, কাউকে তো কিছু বলেও যায় নাই, খালি তার বোন ফ্যামিলি আউট করে দিয়ে সবাই বিপদে ফেলাই দিয়ে চলে গেছে, যাওয়ার জায়গাটাই। আর ওই দিন প্লেটও বন্ধ করে দিয়েছে, যেতে পারে নাই, সব আটকা পড়ছে। সব সেনা নিবাসকে আশ্রয় মনে করছে, সেফ হ্যাভেন মনে করছে, গেছে। আমার কাছে আশ্চর্য, সিটিং বিচারপতি 5 জন, 10 জন শিক্ষক, ভিসি, আর কমপক্ষে এর ভিতরে 400-র অধিক পুলিশ, তারা তো স্বঘোষিত ক্রিমিনাল আমার বিবেচনায়। নিশ্চয়ই তারা অপরাধ করছে, মনে নাইলে সে পালালো কেন, অপরাধ করছে। তো এই জন্যে আমি বলছি যে আপনি সংস্কারটা সব তো করতে পারবেন না, আপনি ওইটা করেন, নির্বাচন ব্যবস্থা করেন। এখন যে আলোচনাগুলি আসছে, ধরেন এই সংবিধান আমি লিখেছিও, এই সংবিধান কিন্তু স্বৈরাচার জন্ম দেয়। কারণ যিনি প্রধানমন্ত্রী হন, বড় পার্টির লোকটা, যিনি পার্লামেন্টে সিট বেশি পায়, তার সেই পার্টির থেকে পার্টির প্রেসিডেন্ট, সংসদীয় দলের প্রেসিডেন্ট, আর সরকারের প্রধান। তাহলে কি সংবিধান এখন যেটি আছে শুধু ঘষা মাজা করলেই হবে নাকি আসলে পুনর্লেখন? না, পুনর্লেখন পুরোপুরি দরকার। দেখেন, পুনর্লেখন আর সংস্কার দুটো আলাদা জিনিস। আমাদের ধরেন 17টা মেজর সংসদে নিয়ে আসছে, এই সংসদে বলে ধরেন এখন যে বিরোধী দল বা সবাই চাচ্ছে যে একটা তত্ত্বাবধায়ক সরকার পুনরায় আসুক, তাই না? এই তত্ত্বাবধায়ক সরকারটা বাতিল করা হয়েছে, ওটা তো রেখে আপনি সংস্কার করতে পারবেন না। সুতরাং আমার বক্তব্য হচ্ছে, ঠিক আছে, এটা এজেন্ডায় থাকুক, পুনর্লেখন হোক আর টোটাল রিকাস্ট করা হোক, সংশোধন হোক।
আমার কথা হচ্ছে নির্বাচনটা নিরপেক্ষ হওয়ার ক্ষেত্রে যতটুকু প্রয়োজন এটুকু করে বেরিয়ে যান। কারণ আপনি যদি এই সংবিধান সংশোধন করেন, আপনাকে কিন্তু ফের ওই পার্লামেন্টে কিন্তু অনুমোদন করে নিতে হবে। তাহলে কি আবারও কি আগের পুনরাবৃত্তি ঘটতে পারে? না, বলা যায় না। যেমন হোসেন মোহাম্মদ এরশাদের সময়ে পতনের আগে 3 জোটের রূপরেখা করছে, এটা কি কেউ মেনেছে? মানে নাই তো। হোসেন মোহাম্মদ এরশাদের সময় কি সংবিধান অনুযায়ী সব পাওয়ার ট্রান্সফার হয়েছে? হয় নাই তো। পরের সংসদে এটা এন্ডোর্স করা হয়েছে। এখন এটা যদি বিপ্লবী সরকার হইতো, একটা জিনিস আপনি অর্ডিন্যান্স দিয়ে দিয়ে করে ফেলতেন। বিপ্লবী সরকার তো না, সমাজতান্ত্রিক বিপ্লব তো হয় নাই, ইসলামিক বিপ্লবও হয় নাই। সুতরাং এটা একটা বলা হবে যে গণ অভ্যুত্থান ঘটেছে। এখানে গণ অভ্যুত্থান আমাদের সংবিধানের 7 অনুচ্ছেদ অনুযায়ী গণ অভ্যুত্থান, এবং সবগুলো রাজনৈতিক দল একমাত্র স্বৈরাচারী দল ছাড়া সবাই এটাকে সমর্থন করছে, জনগণ সবাই সমর্থন করছে। সুতরাং এটাই জনগণের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা নিয়েই তো দেশ চলবে। এখন আমার বক্তব্য হলো, আপনি যদি সবগুলো সংস্কার করেন তাহলে তো এটা প্রশ্ন থাকে যে আপনি তো অনির্বাচিত, আপনার সংসদ নাই, আপনি সব সংস্কার করে আবার সংসদে কিভাবে যাবেন? এটার একটা নৈতিকতার প্রশ্নও তো আছে। সুতরাং আপনার এর একটা নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে যতটুকু সংস্কার করার দরকার অতটুকু করে আপনি নিরপেক্ষ নির্বাচন দিয়ে আপনি মানে নির্বাচিত। এই পয়েন্টটা আমি আপনার কাছে আসতে চাই যে অনেকেই বলছেন যে আসলে সংবিধান সংস্কারের বিষয়টি, কেউ পুনর্লিখনের কথা বলছেন, কেউ বলছেন একেবারে নতুন করে সংবিধান লেখা হোক। আসলে কি করা দরকার? এই সরকার যদি আসলে এই সংবিধান পুনর্লিখন করে, সেটার স্থায়ী রূপ কিংবা এটা কি আপৎকালীন হবে নাকি স্থায়ী রূপ পেতে কোনো বৈধতা পেতে কোনো ধরনের সমস্যার মধ্যে পড়তে পারে? সংবিধান তো একটা আইন। আইন হচ্ছে আমাদের জনগণের যে পপুলার উইল, জনগণের যে সাধারণ ইচ্ছা, তার যে মনোভাব, তার যে চিন্তা, সংবিধান সেটাকে একটা আইনি রূপ দেয়। মানে আইনের সমন্বয় তো আমাদের সংবিধানের জায়গাটা। আমাদের সংবিধান দুটো অংশ, একটা হলো বিল অফ রাইটসের নাগরিকদের কি কি অধিকারের জায়গা, সেটা একটা। আরেকটা হচ্ছে প্রশাসনিক রাষ্ট্র ব্যবস্থা কিভাবে চলবে, তার আরেকটা জায়গা। এখন আপনি দেশে কেটে বিপ্লব হয়েছে, বিপ্লব হলে তো আপনি এই রাষ্ট্রপতির কাছে আপনি শপথ গ্রহণ করতেন না। বিপ্লব হলে বিদ্যমান সংবিধানের অধীনে সংবিধানের রক্ষা হেফাজত করবেন এ কথা বলে আপনি শপথ গ্রহণ করতেন না। বিপ্লব হলে তো আপনি যেটা করতেন কি, প্রথম দিনই ওই দিনই 5 তারিখে যেদিন অন্তর্বর্তী সরকার শপথ নিচ্ছেন, তখন এটা আমরা নাম দিতাম একটা রেভলিউশনারি কাউন্সিল নাম দিতাম, বিপ্লবী সরকার নাম দিতাম। তখন আমরা ডিক্রি জারি করতে বলতাম, ডিক্রি জারি করার প্রশ্ন বলতাম। এক্সিস্টিং তখন প্রেসিডেন্টের জায়গা, সংবিধান, এগুলোকে অবসলেট জায়গা যেগুলো আছে, কারণ এগুলো হচ্ছে বিদ্যমান ব্যবস্থার, এগুলো হচ্ছে বলতে পারেন উপরিকাঠামো এগুলোর জন্য। তাহলে আমি এটা যেটা আজিজ ভাই বললেন, এটা কোনো সমাজতান্ত্রিক বিপ্লব না। এমনকি যে অর্থে ধরুন ইরানে ধরুন একজন ইসলামী বিপ্লব প্রশ্ন, সেটাও না। বলতে পারেন গণতান্ত্রিক বিপ্লবের কিছু গুরুত্বপূর্ণ আসপেক্ট, কিছু উপাদান, পরিবর্তনের কিছু আকাঙ্ক্ষা, কিছু জায়গাটা সেটা ব্যক্ত হয়েছে সেখানে। সেই ব্যক্তবিধি আমি এর আগে সেটা বলেছি, এটা কি এর মধ্য দিয়ে দেশের 17 কোটি মানুষের যে উইল, আমার গ্রামাঞ্চলে যে কোটি কোটি মানুষ, আমার শ্রমজীবী মানুষ, আমার নানা ধরনের পেশাজীবী মানুষ, তাদের উইলের কোনো ম্যানিফেস্টেশন আছে, তার উইলের কোনো বহিঃপ্রকাশ আছে, তার কোনো এক্সপ্রেশনের কোনো কিছু আছে আপনার সরকার গঠনে, কম্পোজিশনে এবং গত কদিনের তার কাজে। সুতরাং ঘটনা যেটা না, এটাকে ফেব্রিকেটেড ভাবে এটাকে বাড়তি করে দেখার কোনো সুযোগটা নাই। আপনি জনগণের উইল বলে যদি আপনি বলছেন ছাত্রদের দ্বারা আপনি নিযুক্ত, আপনি তার অর্থটা কি, তার আপনি এর বাইরে যে বিশাল কমিউনিটি, তারা আপাতত আপনার বিবেচনা, কিন্তু সমস্ত দল আমরা সবাই কিন্তু সমর্থন দিয়েছে, কিন্তু বাকিদেরকে আপনি কিন্তু রিকগনাইজ পর্যন্ত কিন্তু আপনি করেননি। আপনি রাজনৈতিক দল, জনসমাজ, সকল মানুষকে আপনি কিন্তু রিকগনাইজ পর্যন্ত করেননি। তাদেরকে যে মর্যাদা দেওয়া, সম্মান দেওয়া, তাদের যে উইলের যে পার্টে আর কি, এটার জন্য। সুতরাং আপনার জায়গাটা খুব পরিষ্কার। আপনি এখন এটা ধরুন যদি রিরাইট করারও প্রশ্ন ওঠে বা সংবিধানের পরিবর্তন, এটা কে করবে? এটা তো একটা গ্রহণযোগ্য ভাষ্য লাগবে একটা। তো তাহলে প্রথমত এটা জনগণের পপুলার উইল কিভাবে করবে, যেটা
প্রতিনিধি আপনাকে নির্বাচন করতে হবে। কিন্তু জনগণ তো সেই আকাঙ্ক্ষার জায়গা থেকে জনগণের মানুষের চাওয়া, আচ্ছা সেই চাওয়াটা কিভাবে হবে, সেই চাওয়াটা আপনি বুঝবেন কিভাবে, এটার মানদণ্ড কি, ব্যারোমিটারটা কি? আমাদের এখনো পর্যন্ত মানুষের উইলের লিগ্যাল, ইথিক্যাল, মোরাল তার যে ডেমনস্ট্রেশন, তার প্রমাণ এখনো পর্যন্ত ভোটটা গণতন্ত্রের একটা মাত্র উপাদান, কিন্তু এর অনেক মাল্টি ডাইমেনশনাল জায়গা আছে। এর নাগরিক অধিকার, অর্থনৈতিক অধিকার, সামাজিক অধিকার, সাংস্কৃতিক অধিকার, ব্যক্তি, পরিবার, এর অনেকগুলো মাত্রার জায়গা আছে। তাহলে আপনাকে সংবিধানে হাত দেওয়ার প্রশ্ন যদি থাকে, আপনি দুটো প্রশ্ন করতে পারেন। এই সরকার কি করতে পারে? রাজনৈতিক দল, বৃহত্তর জনসমাজ, তাদের যদি সম্মতি থাকে, এরকম কিছু কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপও আপনি গ্রহণ করতে পারেন, প্রোভাইডেড তাদের বোঝাপড়া আছে, আলাপ আলোচনা আছে, সম্মতি আছে, তাদের সাথে বোঝাপড়া এগ্রিমেন্ট আছে, তারা সম্মতি দিচ্ছে, যেটাও পরবর্তীকালে ইলেকটেড পার্লামেন্টকে যেগুলো র্যাটিফাই করতে হবে। আর সাধারণভাবে একটা পপুলারলি একটা নিউট্রাল ইলেকশনের মধ্য দিয়ে যে পার্লামেন্ট হবে, সেটাকে ধরে নেওয়া হবে যে তারা এটাকে আপনি লিখবেন, এটাকে আপনি পুনর্গঠন করবেন, এটাকে আপনি কোথায় কোথায় সংশোধন করবেন, কোথায় কোথায় পরিবর্তন করবেন, নাকি এটাকে আপনি ফেলে দেবেন, আপনি কি করবেন, সেটা নিশ্চয়ই আপনার, তাহলে তার তো একটা অ্যাকসেপ্টেবল জায়গা তো লাগবে একটা। এখন আমরা তিনজনে মিলে বললাম যে আমরা যেটা চিন্তা করছি এটাই পপুলার উইল, তো এটা তো এটা তো কোনো ডেমোক্রেটিক কোনো ফর্ম না এটা। তাহলে আপনি সেই জায়গাগুলো থেকে আপনাকে সংক্ষিপ্ত করতে হবে, ইউ হ্যাভ টু ডিসাইড। আপনাকে এখন সরকারের দায়িত্বের জায়গাটা হচ্ছে তারা এরকম একটা কনজেনিয়াল ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার তৈরি করে বিরোধী দল, জনগণ সবাইকে আস্থার মধ্যে নিয়ে সত্যি আমরা রূপান্তরের একটা গণতান্ত্রিক পরিবর্তনের সংস্কারের জন্য যেটা এসছে, আমি বলেছি এগুলোকে তারা একটা চিহ্নিত করতে পারেন, কিছু কাজ তারা করবেন, বাকিটা পরবর্তী ইলেকটেড গভর্নমেন্টের জন্য, পার্লামেন্টের জন্য যদি রাখতে পারেন, তাহলে এই পরিস্থিতির একটা সফল এন্ডিং হতে পারে। আর তারা যদি বাড়তি কিছু করতে যান, তাহলে কিন্তু তারা বিতর্কিত হবেন, প্রশ্নবিদ্ধ হবেন, এবং অচিরেই কিন্তু তারা বহু ধরনের বিরোধিতার সম্মুখীন তারা হবেন, যেটা আমরা চাই না। আমরা চাই সেফলি তারা কাজটুকু করবেন, এরপরে তারা বেরিয়ে যাবেন। জি জনাব আজিজ, আমরা একটু ভিন্ন প্রসঙ্গে আসতে চাই। আমরা খুব শেষ পর্যায়ে রয়েছে আলোচনার। আমরা যেটুকু শুনেছি, সরকার 4 সেপ্টেম্বর থেকে যৌথ অভিযান শুরু করতে যাচ্ছে। এই যে আমরা 16 বছরের জঞ্জালের কথা বলছি, আইন শৃঙ্খলার কথা বলছি, পুলিশ যেখানে কাজ করতে পারছে না বা সেভাবে হয়তো অনুসন্ধান বা তদন্ত করছে না, আসামি সেভাবে ধরা হচ্ছে না, এমন একটা অবস্থায় যৌথ অভিযান শুরু হচ্ছে, এইটার ফলটা আসলে কেমন দিবে বা এইটা ভূমিকাটা কেমন? দেখেন, আমরা এই আন্দোলনের সময় দেখেছি অনেক পাবলিকের হাতে অস্ত্র চলে গেছে, লাইসেন্স করা, লাইসেন্স ছাড়াও। এমনি জনশ্রুতি আছে বাইরের থেকে অস্ত্র আসছে, সেগুলো আমি ধরলাম না। তো এই অস্ত্রগুলা গভর্নমেন্ট কিন্তু অলরেডি লাইসেন্স করা অস্ত্র আপাতত লাইসেন্স বাতিল করে দিছে। তখন এই অস্ত্রগুলো জমা দেওয়ার ডেট আছে, জমা দিয়ে দিলেই পারে। মেইন টার্গেটটা হচ্ছে এইটা, অস্ত্রটা উদ্ধার করতে হবে তো। হ্যাঁ, কারণ হচ্ছে দেখেন না, ওই যে কোনো আপনার আন্দোলন হলেও ওই বাচ্চাদের যে নিরাপদ আন্দোলন না, সেখানেও হেলমেট বাহিনী নেমে গেছে, নিরাপদ সড়ক আন্দোলন। হ্যাঁ, নিরাপদ সড়ক। তো এটা তো বন্ধ করতে হবে। এটা তো একটা গণতান্ত্রিক আন্দোলনের জন্য এটা একটা প্রথম কথা, যে কারো হাতে অস্ত্র, মারণাস্ত্র তো থাকতে পারে না, এটা তো উদ্ধার করতে হবে। এখন এই জায়গায় হচ্ছে, আজকে আমি দেখছি আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন আর কি, যে কোনো যাতে বাড়াবাড়ি না হয়, হ্যাঁ, নিশ্চিত হয়ে ইনোসেন্ট কোনো লোক যাতে হ্যারাস না হয়, এটাই করা। যে টার্গেট নিয়ে প্রয়োজনে কার কাছে কি আছে না আছে, কি অপরাধী কে অপরাধী না, এটা ধরেন এই যে এখন অনেকের বিরুদ্ধে মামলা হচ্ছে বা অনেক ক্রিমিনাল আছে, তারা তো এখনো তো আত্মগোপনে আছে, তাদের ধরতে হবে না, অস্ত্র থাকলে উদ্ধার করতে হবে না, এটা দরকার আছে। কারণ এটাও ধরেন একটা গণ অভ্যুত্থানের পরের দেশকে জায়গায় ফিরে নিয়ে আসার। ধরেন আমি বলি, ধরেন স্বাধীনতা যুদ্ধের আগে আপনি দেখেন ছাত্ররা কিন্তু অগ্রগামী ছিল, পতাকা তুলছে ছাত্ররা আগে, ইশতেহার পাঠ করছে ছাত্ররা, অর্থাৎ স্বাধীনতা যুদ্ধে ছাত্ররা আগে ছিল। কিন্তু তখন কিন্তু আওয়ামী লীগও দুর্বল ছিল, হ্যাঁ, কিন্তু ছাত্ররা কিন্তু কোনো প্রশাসনে আপনার সরকার পরিচালনায় হস্তক্ষেপ করে নাই। কিন্তু এখন আমি লক্ষ্য করতেছি কোনো জায়গায় সমস্যা হলে ছাত্ররা দৌড়ায় আগে,
এটা তো বুঝসুঝ করে চেক দিতে হবে, কারণ নাহলে এই ছাত্ররা যদি ডিএল হয় এটা তো নতুন সমস্যার তৈরি হবে ছাত্রদের। হ্যাঁ, এখনো যে অবস্থায় আছে ছাত্ররা এখনো পাহারাদারের মতো রাখবে, সাংবাদিকদের মতো আর কি। সমাজের কথা আছে না, স্টেক গার্ড, এরকম ছাত্ররা থাকতে চাইবে তাদের যে অর্জন, সেই অর্জন যেন বৃথা না যায়। ঠিক আছে, প্রেসার গ্রুপ হিসেবে থাকুক। ধরেন আমি বলি ছাত্রের এক গ্রুপ পরীক্ষা পিছানোর জন্য সচিবালয়ে ঢুকে গেছে, এটা কি ঠিক হয়েছে বলেন? সচিবালয় সরকার চালানোর একটা মূল জায়গা, সচিবালয়ে ঢুকে পড়ছে এবং অ্যাডভাইজারকে মোটামুটি হোস্টেজ করে পরীক্ষা পিছায় নিছে। এখন পরীক্ষা পিছাইলো একটি অংশ, এই জাতি তো সব একমত না। আমি তো ওই পরীক্ষা পিছানোর পক্ষে না। যারা আহত আছে তাদের জন্য আলাদা ব্যবস্থা হইতে পারে, কিন্তু তিনটে পরীক্ষা হয়েও গেছিল, তার মানে তার প্রিপারেশন আছে, ধরে দেবো। আপনার পরীক্ষায় সবাই তো একমত না। আপনি এই জন্যই বলছি সব জায়গায় যেন ছাত্র ঝুঁকে, আর সব কিছুতেই কথা বলার দরকার নাই। সরকার তো আছে একটা, অন্তর্বর্তী সরকার আছে, তারা বলুক, তারা করুক, তাদের সহযোগিতা করুক। কোনো জায়গায় যেমন ধরেন আপনার 15ই আগস্ট 32 নম্বরে ভারত থেকে শেখ হাসিনা বলছে ওখানে গ্যাদারিং হও, ছাত্ররা ভণ্ডুল করে দিছে, ঠিক করেছে, ঠিক করেছে। তারপরে ধরেন বিচার বিভাগে কু হওয়া নিয়েছিল, ছাত্ররা গিয়ে ভণ্ডুল করে দিচ্ছে, ঠিক করেছে। আনসাররা ছিল প্রেস ক্লাব প্রায় 8-10 হাজার আনসার। আমি জিজ্ঞেস করছি, আমার সন্দেহ হয়েছে, শেষ করতে হবে। হ্যাঁ, আমি শেষ করতে জিজ্ঞেস করছি আনসাররে, এই আপনারা হোটেলে থাকেন, ভাড়া পান কোথায়, এতদিন পরে আছেন? তারপরে চকচকা জামা, এই জামা বানায় দিছে কে, জামা পাইলেন কোথায়? হ্যাঁ, তো তারপরে দাবি মেনে নিছে। এক গ্রুপ বলে উইথড্র করলাম, আর এক গ্রুপ বসে আছে। জি, জনাব সাইফুল হক, আপনি যদি এই প্রসঙ্গে কিছু যুক্ত করতে চান, যৌথ বাহিনীর অভিযান বা এই প্রসঙ্গে। জি, আমি একটা মনে করি যে আপনাদের তো যে অস্ত্র, তো এটা তো বিশাল অস্ত্র তো বাইরে আছে, সুতরাং অন্তর্বর্তী সরকার এটা খুব গুরুত্বপূর্ণ কাজ, জনগণের স্বস্তি আনার জন্য, নিরাপত্তা বোধ, স্বস্তি আনার জন্য যে অস্ত্রগুলো বাইরে আছে। এমনকি যেন অনেকগুলো থানা থেকেও তো দেখেছি মনে হয় যে হাজার হাজার অস্ত্র এগুলো লুট হয়েছে, এগুলো বাইরে গেছে। খুব সামান্য সংখ্যক এ পর্যন্ত উদ্ধার করা গেছে অথবা থানাতে জমা হয়েছে। আমি মনে করি যে আপনাকে তো অস্ত্রগুলো উদ্ধারের জন্য আপনাকে তো একটা উদ্যোগ লাগবে। আমি মনে করি ঠিক আছে, এটা একটা ভালো তৎপরতা, কিন্তু এটা করতে যে আপনি আগেকার বিভিন্ন সময় আমরা দেখেছি বিরোধী দলকে বা রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি করার জন্য অস্ত্র উদ্ধারের নাম করে হাজার হাজার সাধারণ মানুষের বিশাল ভোগান্তির শিকার হতে হয়েছে। মানুষের ভোগান্তির যাতে শিকার হতে না হয়, এটাকে উদ্ধার করা দরকার। আরেকটা যেটা বলে আমি মনে করি, আমাদের ছাত্র তরুণরা তাদের যে আত্মত্যাগ, তাদের যে বীরত্ব, এটাকে তো আমরা স্যালুট জানাই। আরও বহুদিন পর্যন্ত, বেশ কিছুদিন পর্যন্ত তাদেরকে যে সজাগ থাকা, যেটা অর্থাৎ জেগে থাকা, জেগে থাকার মানে তারা এই সরকারের লাঠিয়াল হিসেবে কাজ করবেন তা না, যাতে এই যে অর্জনের বিরুদ্ধে যাতে দাঁড়াতে না পারে। নিশ্চয়ই তাদের সাথে সমগ্র জনগণ, রাজনৈতিক দল, নাগরিক সমাজ সবাই আমরা অর্জনটাকে রক্ষা করতে চাই। আমরা আশা করব কোনো হঠকারিতার জন্য এই অর্জন যেন বিসর্জনে যেন পর্যবেসিত না হয়। জি, অসংখ্য ধন্যবাদ জনাব সাইফুল হক, অসংখ্য ধন্যবাদ জনাব এম এ আজিজ আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকে নিউজ এন্ড ভিউজ। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।